হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি অনেক দিন বাদে আবার বরদাচরণের গল্প নিয়ে। আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বরদাচরণের গল্প তাহলে। গোয়েন্দা বরদাচরণ ভাগ্নে কঞ্চির ঘাড়ে ভর দিয়ে প্রকাণ্ড আলমারিটার মাথা থেকে ঝুল আর ধুলো মেখে এবং কাঁধে একটা টিকটিকি সমেত নিচে নেমে এসে গম্ভীর মুখে বললেন, বরদাচরণের হুঁ শুনে গরিব জমিদার বজ্রকুণ্ডল আশার আলো দেখে আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করলেন, কোনো ক্লু পেলে বাবা? বরদাচরণ বেশি কথার মানুষ নন। হামাগুড়ি দিয়ে মস্ত একটা খাটের নিচে ঢুকে বিস্তর কলসি, হাঁড়ি, বাক্স, পোটলার ভিড়ে টর্চ ফোকাস করে আবার গম্ভীর গলায় বললেন, ঠাকুরদার আমলের দামি সোনার ঘড়িটা যে পাওয়া যাবে এমন আশা বজ্রকুণ্ডলের নেই। পাড়ার গোয়েন্দা বরদাচরণকে 50 টাকা ফি কবুল করে ডেকে এনেছেন নিতান্তই নিজের মনকে প্রবোধ দিতে। একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, জমিদারি সবই তো গেছে, এখন যে দু একটা দামি জিনিস ছিল তাও একে একে যাচ্ছে। দেখো খুঁজে, যদি পাও তবে সে তোমারই ভাগ্যে। খাটের তলা থেকে বরদাচরণের কোনো সাড়া শব্দ এলো না। কাজের সময় বরদাচরণ কখনো অন্যমনস্ক হন না। তার ওপর মক্কেলদের বিশ্বাস না থাক, কিন্তু তার আচার আচরণে শ্রদ্ধা না জেগে পারে না। তার কোনো কিছুই সাধারণ নয়। যেমন তিনি কখনো নিজের বাড়ি বা অন্য কারো বাড়িতে সদর দরজা দিয়ে ঢোকেন না, গোয়েন্দাদের নাকি ঢুকতে নেই। তাই সর্বদাই তাকে পাঁচিল টপকাতে হয়, ঝোপঝাড় ভাঙতে হয়, পাইপে ছাদে উঠতে হয়। তার তদন্তের পদ্ধতিও আলাদা। চোর বাড়ির উত্তর দিক দিয়ে ঢুকেছিল শুনলে তিনি তদন্ত শুরু করেন দক্ষিণ ধারে। যাই হোক, আজ নিয়ে দুদিন বজ্রকুণ্ডলের বিশাল পুরনো ভাঙা বাড়িটায় তিনি তদন্ত চালাচ্ছেন। এ যাবৎ অন্তত 50টা আলমারির মাথায় উঠেছেন, 20খানা খাটের তলায় ঢুকেছেন। সব মিলিয়ে কমসে কম 25খানা ঘরের সবগুলোই খুঁজে শেষ করে ফেলেছেন। ঘড়ির হদিশ পাননি। আধ ঘন্টা বাদে আরও ঝুল, আরও ধুলো এবং পকেটে একটা নেংটি ইঁদুরের বাচ্চা সমেত বেরিয়ে এসে বরদাচরণ আবার বললেন, কাল থেকে অন্তত 100 বার বজ্রকুণ্ডল ওই হুঁ শুনেছেন এবং প্রতিবারই আশার আলো দেখেছেন। এবারও দেখে বললেন, কোনো ক্লু? বরদাচরণ একটু বিরক্ত হয়ে বললেন, আপনি ক্লু চান না ঘড়ি চান? ক্লু বিস্তর আছে, কিন্তু দরকার তো ঘড়িটার। বজ্রকুণ্ডল ম্লান মুখে বললেন, ঘড়িটাই চাই বাবা। অবস্থা তো জানো, নিমেষ একরা 200 টাকায় ঘড়িটা কিনতে চেয়েছিল। ভেবেছিলাম ঘড়িটা বেচে শীতের জন্য একটা লেপ করাবো। বরদাচরণ বললেন, তারপর বাক্য ব্যয় না করে একটা বিশাল কাঠের সিন্দুকের ডালা খুলে বিস্তর ছেঁড়া কাঁথাকানির মধ্যে হাতড়াতে লাগলেন। কঞ্চি বজ্রকুণ্ডলকে চাপা গলায় বলল, জ্যাঠামশাই, আপনি গিয়ে নিয়ে খেয়ে দুপুরে একটু গড়িয়ে নিন। মামা যখন লেগেছে তখন ঘড়ি যদি ইহজগতে থাকে তবে বেরোবেই। ইহজগতেই আছে বাবা, বেশি দূর যায়নি। আমার বজ্জাত নাতি হেমকুণ্ডল ঘড়িটা পোষা বেড়াল দুগ্গার গলায় বেঁধে দিয়েছিল। দুগ্গা এই বাড়ির বাইরে তো যায়নি, এখানেই কোথাও আনাচে কানাচে পড়ে আছে। হঠাৎ বরদাচরণ সিন্দুক থেকে মুখ তুলে বললেন, 4 হাতি গামছা পাওয়া যাবে? গামছা? বজ্রকুণ্ডল অবাক হয়ে বলেন, গামছা কি হবে বাবা? গলায় দেব। কটমট করে চেয়ে বড়দা বলেন। বজ্রকুণ্ডল দৌড়ে গিয়ে একটা বড় গামছা নিয়ে এসে বলেন, তোমার হলে আমাকে দিও, আমিও গলায় দিয়ে ঝুলে পড়ব ক্ষণ।
বরদাচরণ কটমট করে আর একবার চেয়ে জামা কাপড় ছেড়ে গামছাটা পরে ফেললেন টাইট করে। তারপর সোজা গিয়ে হাজির হলেন অন্দরমহলের পুরনো পুকুরটার ধারে। গভীর পুষ্করিণী, ভালো পাথর দিয়ে বাঁধানো ঘাটের অনেকটাই ভেঙে গেছে বটে, তবু এখনো পৈঠার বাহার কিছুটা অবশিষ্ট আছে। বরদাচরণ কঞ্চি বা বজ্রকুণ্ডলের দিকে দৃকপাত না করে পুকুরে নেমে পড়লেন। বুক ভরে দম নিয়ে সবুজ আভার গভীর জলে ডুব দিলেন। ডুবে একেবারেই থই পেলেন না। মিনিটখানেক বাদে ভেসে উঠে দম নিয়ে আবার ডুব, তারপর আবার, তারপর আবার। পুকুরের পূব পশ্চিম উত্তর দক্ষিণ বায়ু অগ্নি নৈরিত ঈশান কোনো দিক বাদ রাখলেন না। অবশেষে ঘন্টা দুই বাদে উঠে হাঁপাতে হাঁপাতে বললেন, একটা শাবল শিগগির। বজ্রকুণ্ডল দৌড়ে গিয়ে একটা মস্ত শাবল এনে দিয়ে বললেন, কোনো ক্লু পেলে বাবা? বরদাচরণ জবাব না দিয়ে শাবল হাতে পুকুরের পশ্চিম পাড়ে গিয়ে ডুব লাগালেন। ডুবতে ডুবতে যেখানে পা ঠেকল সেখানে দুটো পাথরের চাই দাঁড়িয়ে আছে পাশাপাশি। বড়দা দুটো পাথরের মাঝখানে শাবলটা ঢুকিয়ে একটা চার মারতেই পাথর দুটো সরে গেল। বরদাচরণ ভেসে দম নিয়ে আবার ডুব দিয়ে পাথরের চাইয়ের উপর চাপ দিলেন। দরজাটা হরাস করে খুলে গেল। বরদাচরণ আর একবার ভেসে দম নিয়ে সোজা ডুব সাঁতারে সেই দরজা দিয়ে ঢুকে একটা জলে ডোবা সুড়ঙ্গ বেয়ে খানিকটা ওপরে উঠে দম নেওয়ার মতো বাতাস আর পায়ের নিচে জমি পেয়ে গেলেন। খুবই অন্ধকার। শাবলটা দিয়ে চারদিক দেখতে দেখতে এগিয়ে যেতে লাগলেন। সামনে একটা কাঠের দরজা, বেশ পুরু কাঠ। দরজায় মস্ত তালা ঝুলছে, কিন্তু বরদাচরণের হাতে শাবল থাকতে দরজার সাধ্য কি তার গতিরোধ করে? 2 মিনিটের মাথায় পাতালের সেই ঘরে ঢুকে বরদাচরণ চারদিক হাতড়ে দেখলেন অন্তত 10-12টা লোহার সিন্দুক রয়েছে। বরদাচরণ আপন মনে বললেন, বরদাচরণের প্রাণের আশা সবাই যখন প্রায় ছেড়ে দিয়েছে, সেই সময় তিনি ভেসে উঠলেন পারে। বললেন, পাওয়া গেছে। বজ্রকুণ্ডল সাগ্রহে জিজ্ঞেস করেন, কি বাবা, ঘড়ি না ক্লু? বরদাচরণ মাথা নেড়ে বললেন, না না, ঘুড়ি পাওয়া যায়নি, তবে আমি খুশিও না। তবে লোকজন ডেকে পুকুরের জলটা ছেঁচে ফেলুন, কাউকে কিছু বলতে যাবেন না। পুকুর ছেঁচে কি পাওয়া যাবে বাবা? ঘড়ি নয়। বলে গম্ভীর মুখে শুকনো জামা কাপড় পরতে লাগলেন বড়দা। মাছের লোভে জমিদারের পুকুর ছেঁচতে অবশ্য অনেক লোক জুটল। দিন দুয়েকের মধ্যে মাছ সমেত জল লোপাট। সন্ধ্যের পর বরদাচরণ বাতি হাতে বজ্রকুণ্ডল আর কঞ্চিকে সঙ্গে নিয়ে পিছল ঘাট বেয়ে নেমে শ্যাওলা আর কাদায় ঢাকা পাথরের দুটো চাইয়ের মুখে এসে দাঁড়ালেন। বুদ্ধি করে চাই দুটোকে জুড়ে দিয়ে রেখেছিলেন বড়দা, নইলে জল চেষ্তে এসে লোকে সুড়ঙ্গটার সন্ধান পেত। সুড়ঙ্গ বেয়ে পাতাল কুঠুরিতে পৌঁছে বড়দা তাচ্ছিল্যের স্বরে বললেন, ওই সিঁদুকগুলোয় আপনার পূর্বপুরুষদের লুকোনো ধনরত্ন আছে, খুলে দেখুন। বলো কি? বজ্রকুণ্ডল মূর্ছা যেতে যেতে সামলে নিলেন। তারপর শাবল আর কুরুলের ঘায়ে একে একে 12টা সিন্ধুক খোলা হলো। কোনোটায় মোহর, কোনোটায় হিরে জহরত, কোনোটায় চাঁদির টাকা, কোনোটায় সোনার উপর বাসনপত্র। সে এক কুবেরের ভাণ্ডার। দেখে আত্মহারা হয়ে গেলেন বজ্রকুণ্ডল। আনন্দে কেঁদে ফেলে বললেন, ছেলেবেলা থেকে বড় কষ্টে মানুষ হয়েছি বাবা। জমিদারি ঠাটবাট রাখতে গিয়ে কাঁচা দিতে কোচায় টান পড়ত। এতদিনে ভগবান মুখ তুলে চাইলেন।
বরদাচরণ একটা কাঠের সিন্ধুকের ডালার ওপর বসে গভীরভাবে ভাবতে ভাবতে অন্যমনস্কভাবে বললেন, কিন্তু বিড়ালটা বাড়ির বাইরে যায়নি, তাহলে ঘুড়িটা? বজ্রকুণ্ডল উত্তেজিত গলায় চেঁচিয়ে বললেন, রাখো তোমার ঘড়ি, এই যা পেয়েছি তাতে 1000টা ওরকম ঘড়ি কেনা যায়। বরদাচরণ কটমট করে বজ্রকুণ্ডলের দিকে একবার চাইলেন, তারপর আবার গভীর ভাবনায় ডুবে গিয়ে আপন মনে বললেন, শেষবার বিড়ালটাকে দেখা গিয়েছিল পুকুরের ধারে, তার আগে ভাঙা নহবতখানার ছাদে, কিন্তু সেখানেও ঘড়ি নেই। তাহলে? বজ্রকুণ্ডল বরদাচরণের দুখানা হাত ধরে বললেন, আমি তোমাকে 10 লাখ টাকা দেব, বুঝলে? 10 লাখ। এখন ঘড়ির চিন্তাটা ছাড়ো। বরদাচরণ হাত ছাড়িয়ে নিয়ে আপন মনে বলতে লাগলেন, তাহলে পুকুরের ধারেও যদি না এসে থাকে, তবে বিড়ালটা গিয়েছিল। বলতে বলতে বরদাচরণ উঠে সুড়ঙ্গ থেকে বেরিয়ে ভাঙা রসুইখানার দিকে হাঁটা দিলেন। পিছনে বজ্রকুণ্ডল। তিনি বারবার বলতে লাগলেন, ঘড়ি আর চাই না বাবা বরদাচরণ, তোমাকে খুশি হয়ে 10 লাখ দিচ্ছি। বরদাচরণ আনমনে মাথা নেড়ে বললেন, আমার ফি 100 টাকা, তাও ঘড়ি পেলে। কিন্তু এ টাকায় যে লাখ ঘড়ি কেনা যায়। বরদাচরণ ঠোঁট উল্টে বললেন, ওসব মোহর সোনা হিরে এই তদন্তে অবান্তর, ওসব নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই। বলে আপন মনে বরদাচরণ বিড়বিড় করতে করতে চারদিকে ঘুরে বেড়াতে থাকেন। বিড়ালটা আর ঘড়িটা এক সূত্রে বাঁধা। বিড়ালটা বাড়ির বাইরে না গেলে ঘড়িটারও স্বাভাবিক অবস্থার যাওয়ার কথা নয়। তাহলে? বরদাচরণের তাহলে গল্পটি এখানেই শেষ। খুব তাড়াতাড়ি ফিরব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।